আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, শুক্রবার মহাশিবরাত্রি উপলক্ষে চতুর্দিকে উৎসবের আবহ। একই ছবি রায়গঞ্জ। এদিন রায়গঞ্জ শহরে মহাশিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। রায়গঞ্জ সুদর্শনপুর থেকে শুরু হয়ে কুমারডাঙ্গি থেকে শেষ হয় শোভাযাত্রা। সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার 8ই মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পরিচিত। এই দিনে এক অসহায় নারীর সংগ্রাম নিয়ে আমাদের এক প্রতিবেদন। যিনি একাই মা এবং দাদার চিকিৎসা এবং তাদের শুশ্রূষা, বাড়ির কাজকর্ম, সংসার খরচ জুগিয়ে নজির তৈরি করেছেন। তারই কর্মকাণ্ড যোগাবে অনুপ্রেরণা হাজার হাজার নারী শক্তির চলার পথে। দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। আজ 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। সমাজের কোনো অংশেই এখন পিছিয়ে নেই নারীরা। জীবনযোদ্ধা হিসাবে নারীদের সংগ্রামের কথা বারবার উঠে এসেছে ইতিহাসের পাতায়। এমন এক নারী সংগ্রামের কথা আজ তুলে ধরবো আপনাদের সামনে। জেগেছে নারী বিশ্ব জুড়ে, প্রজ্বলিত অগ্নি, ছুটছে সে তীব্র বেগে, কম্পিত ধরণী। যুগে যুগে নারী শক্তির জয়ধ্বনি বেজেছে ভারতবর্ষে। বহুকাল ধরে সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন নারীরা। সে ঝাঁসির রানী লক্ষ্মীবাই হোক কিংবা মহাকাশচারী ভারতীয় বংশোদ্ভূত প্রয়াত কল্পনা চাওলা, জীবনকে বাজি রেখে যুদ্ধে এগিয়ে যেতে পিছপা হননি কেউই। আজ নারী দিবসে অভাব, অনটন সহ হাজার প্রতিকূলতার সাথে লড়াই চালিয়ে যাওয়া এক নারীর কাহিনী তুলে ধরব। নাম সুজাতা, যার অর্থ সুন্দর। মেয়ের জীবনকে সৌন্দর্যে ভরিয়ে তুলতে অনেক শখ করেই বাবা মার নামটি রেখেছিলেন। রায়গঞ্জ শহরের কলেজপাড়ার বাসিন্দা সাহা পরিবারের একমাত্র কন্যা সুজাতা। বাড়ির ছোট মেয়ে, বড় আদুরে। আজ ভাগ্যের জাঁতা কলে সেই আদুরে মেয়ে পুরো পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে হয়ে উঠেছেন দশভুজা। পরিবারে একদিকে চরম অনটন, অপরদিকে দুটি অসুস্থ মানুষ। এ যেন অগ্নি পরীক্ষা। চলতে চলতে মন শরীর দুই ভেঙে আসে, কিন্তু না, থামলে তো চলবে না। তার জীবন আর 5টা বিলাসিতায় কাটানো মেয়ের মতো নয়। তাই সামনের দিকে এগিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। যুদ্ধ জয় করতেই হবে। সফলতা আনতে সব রকম ভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা আজ নারী দিবসে পৌঁছে গিয়েছিলাম তার বাড়িতে। সুজাতার জীবনের লড়াই কতটা কঠিন তা চাক্ষুষ করলে চোখে জল আসবে সকলের। পরিবারে রয়েছে বৃদ্ধা মা ও এক দাদা। 26 বছর আগে বাবা প্রয়াত হয়েছেন। বাবার মৃত্যুর পর মা টুকটাক সেলাই করে এদিক ওদিকে কাজ করে উপার্জন করতেন। সুজাতাও টিউশন পড়াতেন। দাদাও সামান্য রোজগার করত। মোটামুটি ভালোই চলছিল, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। মায়ের শরীরে ধরা পড়ল ক্যান্সার। দাদা স্নায়ু রোগে আক্রান্ত হয়ে পড়ল বিছানায়। ব্যাস, তারপরে অথই জলে সংসার। মা ও দাদার চিকিৎসা, এদিকে সংসারের খরচ, বাড়ির কাজকর্ম, সব দায়িত্ব গিয়ে পড়ল সুজাতার কাঁধে। জীবনটা যেন স্রোতের বিপরীতে এগিয়ে চলতে লাগলো। প্রথমে কিছুটা ভেঙে পড়লেও মনে অদম্য জোর নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন তিনি। একা হাতে সবটা সামলে চলেছেন। তার একটাই বক্তব্য, কঠিন লড়াই হলেও হাল ছাড়বো না, পারতে আমাকে হবে। আমাদের পরিবারে তো আর কাজ করার মতো কেউ নেই, কারণ কি দাদা অসুস্থ, মা অসুস্থ, দুজনেই অসুস্থ। আগে মা আমি দুজনে কাজ করতাম, এখন আমি আমার একার উপরে। মা অসুস্থ, সেই কারণে মা তো নিজের কাজই করতে পারে না, তো বাইরে কাজ করবে কি করে? সারাদিন কিভাবে চলে? সকাল থেকে রাত অব্দি আমার কাজ থাকে। সকাল থেকে টিউশন, জিনিসপত্র লোককে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসি। ওতে যেটুকু হয়, বাড়ির কাজ, সাথে মাকে দেখাশোনা করা, মাকে খাওয়ানো, স্নান করা, সবই করে দিতে হয়। টিউশন কি আগের মতো? না, আগের মতো নেই, কারণ কি আমাকে বেশিরভাগ সময় মাকে নিয়ে বাইরে থাকতে হলো। যেহেতু মা একা পারে না, আমাকে নিয়ে যেতে হয়। সে কারণে আমার টিউশন অনেকটাই কমে গেছে। আর যে সময় টিউশন ধরার সময়, সেই সময়গুলো আমি বাড়িতে ছিলাম না, থাকতে পারিনি, সেজন্য আমার টিউশন ধরাও হয়নি। অনেক টিউশনই কমে গেছে।
সময় দিতে পারছি না, আমি সংসারে কাজ, মাকে দেখাশোনা করা, সে কারণে আমি সময়ও দিতে পারছি না টিউশনের পিছনে বেশি। যতটা পারবো চেষ্টা করব, হাল ছাড়বো না, এটুকুই। আমি সব রকম কাজই করি, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না, আমি সব রকম ভাবে করতে পারবো, অসুবিধা নেই। একটু অসুবিধা হচ্ছে, আর্থিক দিক থেকে সমস্যা হচ্ছে, বাকি চেষ্টা তো করবোই, যতটা সম্ভব চেষ্টা করে যাব। দুজনকে ভালো করার ইচ্ছা, কারণ কি আমার পরিবার তো আর বেশি কেউ নেই, আমরা তিনজনই তো, আমি চাইছি দুজনকেই সুস্থ করে। হ্যাঁ, মেয়ের এমন লড়াই দেখে তার মা দীপিকা সাহাও মানসিক যন্ত্রণায় ভুগছেন। সব মায়েরাই যখন স্বপ্ন দেখেন মেয়ের ভালো সংসারে বিয়ে দিয়ে সুখী জীবন উপহার দিতে, তখন সুজাতা যে পিছিয়ে যাচ্ছে তা ভাবতেই চোখে জল আসে মায়ের। দীপিকা দেবী জানিয়েছেন, শরীরে একটি ফোড়া থেকে ক্যান্সারে আক্রান্ত হন তিনি। কলকাতায় 2টো কেমোও নিয়েছেন, কিন্তু অর্থের অভাবে আর সম্ভব হচ্ছে না। ছেলেরও চিকিৎসা চলছে, মা ছেলে দুজনেই এখন বিছানায়। তাই মেয়ে টিউশন, জিনিসপত্র, বাড়ি বাড়ি ডেলিভারি, টুকটাক কাপড় বিক্রি করে খরচ জোগাচ্ছেন। কিন্তু এই লড়াই কতদিন চলবে তা জানা নেই তাদের। তাই সাহায্যের আরতি জানিয়েছেন সুজাতার মা। একটা ফোড়া হয়েছিল, তো ওই ফোড়াটা ইনফেকশন হয়ে গেল। ব্যাঙ্গালোরে যাওয়াতে জানতে পারলাম যে এটাতে ক্যান্সার হয়ে গেছে। তারপরে ফেরত চলে আসছি, আমাদের তো ওখানে করার ক্ষমতা নাই। তারপরে আবার হচ্ছে কলকাতা টাটাতে এই চিকিৎসা করতেছি, 2টা কেমো নেওয়া হয়েছে। এখন তো আর পারছি না, এখন দেখি কি করা হয়। কেন করছেন? আর্থিক অবস্থা, মেয়ের পরে সংসার। কেন মেয়ের উপরে সমস্যা? এতদিন আমার পরে ছিল, 26 বছর হলো স্বামী মারা গেছে, আমি সংসার চালাইছি। এখন আমি তো অসুস্থ, সেলাই করতাম, ডেঙ্গু পোলিওর এগুলো কাজ করতাম মিউনিসিপ্যালিটির, তারপরে মেলায় কাজ করতাম, যে কাজ পেতাম সেই কাজই করতাম, করে সংসার চালাতাম 2টা ছেলে মেয়ে নিয়ে। এখন তো আমি অসুস্থ, করতে পারছি না কোনো কাজ। এখন ওই মেয়ে টিউশনি পড়ায়, ওই টুকটাক কাপড় জামা বিক্রি করে ওগুলো দিয়েই চালাচ্ছে সংসার। তো এখন সংসার চালাবে না রুগী চালাবে? এদিকে আমি ক্যান্সারের পেশেন্ট, এদিকে আমার ছেলে অসুস্থ, কি হয়েছে? নার্ভের প্রবলেম। লকডাউন থেকে ছেলে বসা, ওরও চিকিৎসা চলছে। এবার আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে টিউশনিও সব নাই, যতগুলো টিউশনি পড়াতো সব নাই, এখন টিউশনিও কমে গেছে। তারপরে যেটুকুনি টুকটাক জামা কাপড় সেলাই বিক্রি এগুলো করতাম, সেগুলো তো আমি পারতেছি না, বন্ধ, এইভাবেই চলছে। এদিকে আমি অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, আমার কিচ্ছু করতে পারি না আমি, হাতটার জন্য সমস্ত আমাকে করে দিতে হয়, প্লাস রান্না বাড়া, বাড়ির কাজ, প্লাস ওগুলা বেচা কেনা সমস্ত একা হাতে মেয়ে করতেছে। সুজাতার এই কর্মকাণ্ডে হতবাক তার প্রতিবেশীরাও। একজন মেয়ে হয়ে এমন লড়াই করে সংসারকে বাঁচিয়ে রাখা এ সত্যি অকল্পনীয়। প্রতিবেশীরা জানিয়েছেন, সামান্য পয়সায় 2 জনের চিকিৎসা, তারপর সংসার চালানো দুঃসহ। তাই সকলের কাছে এই পরিবারটির পাশে দাঁড়ানোর আবেদন জানালেন প্রতিবেশীরা। ওনার সম্বন্ধেও তো, ওর মা আছে সংসারে, ওরা 2 ভাই বোন, মানে 1 ভাই 1 বোন। হ্যাঁ, ও টিউশন করে চলায়, ভাইটাই অসুস্থ। হ্যাঁ, আগে মা হচ্ছে ইয়ে করতো, ওই যে ডেঙ্গুর সার্ভে করতো, এখন তো তাও করতে পারে না। আর ও টিউশন করে, টিউশনে কত পয়সা, ওইভাবে তো এইভাবে ট্রিটমেন্ট, ক্যান্সারের ট্রিটমেন্ট তো আর কম কথা না, অল্প পয়সায় তো আর হয় না। ওর অসুবিধাই হচ্ছে, তাও এর মধ্যে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিত, ও উপকৃত হতো, এটাই আমি বলতে চাই। একটা মেয়ে হয়ে যে এতটা করে, মানে আমাদেরও ধারণার বাইরে। ও মেয়ে হয়ে এইভাবে চালিয়ে যাচ্ছে, ও ভাইও, দাদাটাও কিছু করতে পারে না, দাদা কিন্তু কিছু করতে পারে না, অসুস্থর জন্যে বাড়িতে বসেই আছে, বসে থাকা। মাও এইভাবে, মায়ের ট্রিটমেন্ট, দাদারও ট্রিটমেন্ট করে একটা টিউশনের পয়সায় তো চালানো অসম্ভব। একটা পুরুষ যেভাবে করে, ও সেইভাবে লড়ে যাচ্ছে আজ পর্যন্ত। শুক্রবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। যুগে যুগে নারীরা যেভাবে সমাজ গড়ার কাজ করে চলেছেন, তাতে সুজাতার এই কর্মযজ্ঞ যে অনুপ্রেরণা যোগাবে তা নিঃসন্দেহেই বলা যায়। এভাবেই জীবনের প্রতিটি প্রতিকূলতাকে জয় করে জীবন সংগ্রামে এগিয়ে চলেছে রায়গঞ্জের কলেজপাড়ার বাসিন্দা সুজাতা সাহা। এই নারী দিবসে আরসিটিভি সংবাদের পক্ষ থেকে সুজাতা দেবীকে জানাই কুর্নিশ। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ।
আবারও আরসিটিভি সংবাদে খবরের জেরে সহায়তা পেল এক অসহায় পরিবার। শুক্রবার নারী দিবসের সকাল থেকে রায়গঞ্জ শহরে কলেজপাড়া বাসিন্দা সুজাতা সাহার কঠোর সংগ্রামের খবর সম্প্রচারিত হয় আরসিটিভি সংবাদে। আমরাই প্রথম এই প্রতিবেদন তুলে ধরেছিলাম। একা হাতে অসুস্থ মা এবং দাদার শুশ্রূষা করে সংসারে খরচ যোগাচ্ছে সুজাতা। এই খবর দেখার পর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সুজাতার বাড়িতে পৌঁছে যায় বিকেলবেলা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, শিল্পী দাস সহ অনেকেই। পরিবারটি কিছু আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি সুজাতার জন্য কর্মসংস্থানের বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন তারা। সহায়তা পেয়ে খুশি সাহা পরিবার। আমরা খবরে দেখলাম যে এখানে কলেজপাড়ায় একজন মা, তিনি চরম অসুস্থ রয়েছেন, যেখানে তিনি ক্যান্সারে আক্রান্ত। তার দুটো সন্তানকে নিয়ে তিনি বিধবা, এখানে বসবাস করেন। তো আমরা আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই মায়ের পাশে এসে দাঁড়ানোর একটু চেষ্টা করলাম। আজকে আন্তর্জাতিক নারী দিবস, সেই জন্য সেই মায়ের হাতে আমরা শহর এবং জেলা সব মহিলারা রয়েছে, আমরা তার হাতে কিছু আর্থিক অনুদান তুলে দিলাম এবং তার সঙ্গে কথা বললাম তার মেয়ের কিছু একটা কাজের ব্যবস্থা এবং তিনি যাতে ভালো চিকিৎসা পায় তাকে বললাম যে আমরা অবশ্যই ভবিষ্যতে তার পাশে আমরা আছি। চিকিৎসার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা দরকার মহিলা তৃণমূল কংগ্রেস অবশ্যই তাদেরকে সহযোগিতা করবে। লক্ষ্মীর ভান্ডার যেটা আছে সেটা আমরা দেখছি, ওনার মা ফর্ম ফিল আপ করেছে। আমি আধার কার্ডটা এবং ইয়েটা নিলাম, ব্যাংকের অ্যাকাউন্টটা আমি চেক করে বলতে পারবো স্ট্যাটাসটা কি আছে। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা করে দেবো, সেটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য এই প্রকল্প এবং তিনি পেয়ে যাবে। আর সেই সঙ্গে আপনি বললেন ডেঙ্গু যেটা আছে তার মা করতেন এবং এখনও তো ডেঙ্গুর সার্ভে শুরু হয়নি, যেখানে সামান্য কিছু অনুদান পাওয়া যায় সরকারের থেকে। আমরা এখানে এটা চেষ্টা করবো, পৌরসভার যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটের চেয়ারপারসন রয়েছেন সন্দীপ বিশ্বাস, তার সঙ্গে আমরা কথা বলবো যাতে এই মেয়েটি মায়ের জায়গায় মেয়েটি যাতে করতে পারে, এটুকু আমরা নিশ্চিত দিচ্ছি, সেটা আমরা করে দিতে পারবো। শুক্রবার 8ই মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পরিচিত। এই দিনে মায়েদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরসভার মাতৃসদনের প্রসূতি মায়েদের একটি করে কার্ড নিয়ে শুভেচ্ছা জানানো হয়, মিষ্টিমুখ করানো হয়, তাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করেছেন, সেই বিষয়ে দিন মায়েদের বিশেষভাবে অবগত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, শিল্পী দাস সহ অন্যান্যরা। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তো সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের জন্য 500কে 1000 এবং 1000কে 1200 লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বাড়িয়ে দিয়েছে। তাই আজকে নারী দিবসে আমরা আমাদের এখানে যারা মায়েরা তাদের সন্তান প্রসব করেছে তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য আজকে তাদেরকে মিষ্টিমুখ এবং তাদেরকে একটা কার্ড দিয়ে তাদের শুভেচ্ছা বার্তা দিলাম লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। এবং সেই সঙ্গে এটা শুধু আমাদের এখানে শুধু রায়গঞ্জ সদর শহরে নয়, এটা গোটা জেলাতেই প্রত্যেক ব্লকে এবং শহরে হচ্ছে। এটা আমাদের জেলার প্রোগ্রাম, এখানে আমরা করেছি। সেই সঙ্গে আমরা একটা করে চারা গাছও দিচ্ছি। এখানে বার্তা দেব যে আমরা নারী, আমরা সবই পারি, কারণ নারীরাই পারে সন্তান জন্ম দিতে। তো আজকে আমরা বলবো আন্তর্জাতিক নারী দিবসের প্রত্যেকটা মায়েরা আমাদের পশ্চিমবঙ্গে সুরক্ষিত আছে, ভালো আছে এবং নারী দিবসে তারা আরও বেশি করে স্বতন্ত্র এবং স্বচ্ছ হয়ে তাদের সন্তানদের মানুষ করুন, আগামী দিনের ভবিষ্যৎকে তারা তৈরি করুক। শুক্রবার 8ই মার্চ সারা বিশ্বে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবসের নানান অনুষ্ঠান। এদিন নারী দিবস উপলক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগের উদ্যোগে এবং সেন্টার ফর উইমেন স্টাডিজের পরিচালনায় একটি সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়, অধ্যাপক নার্গিস পারভিন, অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার মহলা সহ অনেকেই। নারী দিবসের গুরুত্ব নিয়ে এদিনের সেমিনারে আলোচনা করা হয়। উপাচার্য ডক্টর দীপক কুমার রায় জানিয়েছেন, এই আন্তর্জাতিক নারী দিবসের মধ্যে দিয়ে বিশেষত মহিলাদের ক্ষমতায়নের বিভিন্ন দিক এবং মেয়েদেরকে এগিয়ে আসার জন্য বার্তা দিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যেভাবে হেনস্থা হচ্ছেন, এই জায়গাগুলো সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা যদি অবগত হয় তাহলে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে সুবিধা হবে, তারাও শিক্ষাক্ষেত্রে সেগুলিকে নিয়ে নতুন কিছু ভাবতে পারবে বলে অভিমত প্রকাশ করেছেন দীপক বাবু। আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওমেন স্টাডিজ এবং সোশিওলজি ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে আন্তর্জাতিক নারী দিবস পালনের অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমাদের দুজন ডিন তো আছেনই, তার সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে একজন অধ্যাপক এসছেন আর আমাদের উত্তর দিনাজপুরের একজন অফিসার আছেন নার্গিস পারভিন, তিনিও এসছেন এই বিষয়ে বক্তব্য রাখার জন্য। আমরা চাইছি এই বিশ্ব নারী দিবস বা আন্তর্জাতিক নারী দিবসের মধ্য দিয়ে বিশেষত মহিলাদের ক্ষমতায়নের বিভিন্ন দিক এবং মেয়েদেরকে এগিয়ে আসার জন্য আমাদের সমাজে তো সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন রকম সমস্যা আছে। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যেভাবে হেনস্থা হচ্ছে সেই জায়গাগুলি সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা যদি অবগত হয় তাহলে পরবর্তী প্রজন্মের আরও একটু সুবিধা হবে এবং তারাও শিক্ষাক্ষেত্রে সেগুলোকে নিয়ে নতুন কিছু ভাবতে পারবে। কারণ ইউএনও এটাকে বেঁধে দিয়েছে
একটা দিন মানে একটা দিন নয়, এটা একটা প্রতীকী দিন। এই প্রতীকী দিনের মধ্য দিয়ে সারা বৎসরে ছড়িয়ে পড়বে নারীদের ভাবনা। সুতরাং আন্তর্জাতিক একটা নারী দিবসের মধ্য দিয়ে এই যে সূচনা, এই যে প্রতীকী সূচনা, সেটি সারা বৎসরে সঞ্চারিত হওয়া দরকার এবং প্রতিটি স্তরে, শুধু নারীদের মধ্যে নয়, ছেলেদের মধ্যেও এই ধরনের ভাবনাগুলো সঞ্চারিত হওয়া দরকার। তবেই আমাদের দেশে যে সমস্ত ঘটনা ঘটছে এগুলো প্রশমিত হবে। রায়গঞ্জ ব্লকের খোলসি গ্রাম, এই গ্রামের বুক চিরে প্রবাহিত নদীর উপরে রয়েছে বাঁশের সাঁকো। সামনে লোকসভা নির্বাচন, আর ঠিক তার প্রাক মুহূর্তে সাঁকোর স্থানে পাকা সেতুর কাজ শুরু হয়েছে, যাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা মিলল গ্রামবাসীদের মধ্যে। ভোট এলেই সেতুর কথা মনে পড়ে, শুরু হয় মাপজোক, দৌড়ঝাঁপ করেন ইঞ্জিনিয়াররা, কিন্তু ভোট পার হলেই সব চুপচাপ। এমনটাই বলছেন রায়গঞ্জ ব্লকের খোলসি গ্রামের মানুষজন। এই গ্রামের বুক চিরে প্রবাহিত নদীর ওপরে রয়েছে বাঁশের সাঁকো। সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার প্রাক মুহূর্তে সাঁকোর স্থানে পাকা সেতুর কাজ শুরু হয়েছে, যাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া মিলল গ্রামের বাসিন্দাদের থেকে। জানা যায় রায়গঞ্জ ব্লকের এই এলাকা থেকে জেলা প্রশাসনিক ভবনের দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু তাতেও চিড়ে ভেজানো মুশকিল। স্বাধীনতার ৭৫ বছর পরেও খোলসি ঘাট সেই তিমিরেই রয়ে গিয়েছে। আজও সেই মান্ধাত্তার আমলের বাঁশের সাঁকোর ওপর দিয়ে পারাপার চলে। বর্ষাকালে সমস্যা আরও চরম আকার ধারণ করে। নৌকা দিয়েই যাতায়াত করতে হয়। সেতুর দাবিতে এখানে দীর্ঘ আন্দোলন হয়েছে, সেই খবর আমরা তুলে ধরেছি আরসিটিভির সংবাদে। অবশেষে সেই আন্দোলনের ফসল হিসেবে শুরু হলো সেতুর কাজ। এতে আশাবাদী অনেকেই। সাধারণ মানুষ একদিকে যেমন রাজ্য সরকার ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন, তেমনি অপরদিকে ধন্যবাদ জানালেন সংবাদ মাধ্যমকেও। এখানে সেতু নির্মিত হলে রায়গঞ্জ ব্লকের বিন্দল, মহিপুর, শেরপুরের পাশাপাশি হেমতাবাদ ব্লকের চৈনগর, বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৬০,০০০ মানুষ উপকৃত হবেন। সম্প্রতি এখানে সেতু নির্মাণের ফলকও বসানো হয়েছে, ফলে আশার আলো দেখছেন সকলেই। তো আজকে সাংবাদিকদের আপনাদের হাত দিয়ে যেটা আমরা প্রচারটা পেয়েছি, তার সঙ্গে সঙ্গে তাতে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে উনি যে আমাদের উত্তর দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে যে আসছিলেন, যেটা মিটিংয়ে আসছিলেন, সেই মিটিংয়ে আমরা শুনতে পারলাম স্লিপ না, আমরা নিজের কানে শুনেছি, নিজের কানে দেখেছি মুখ্যমন্ত্রীকে। উনি নিজে প্রচার করে গেছেন এই আমাদের ঘাট সম্বন্ধে, শিলান্যাস করে গেছেন। তো এইবার আমরা একটা খুব আশার আলো দেখছি, কারণ আমাদের যে ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুরের যে ডিস্ট্রিক্ট যে সমস্ত ইঞ্জিনিয়াররা ওরা সবাই আসছেন, ওরা আমাদেরকে আশ্বাস দিলেন খুব তাড়াতাড়ি এই রাজ্য সরকারের তরফ থেকে খুব তাড়াতাড়ি আমাদের এই যে ঘাট, এই ঘাটটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার সব এই ব্যাপারটা প্রচার হয়ে গিয়ে যেন আমাদের উপরমহলটা আরও দেখে যেন খুব তাড়াতাড়ি কাজটা হয়, এই জন্য আমরা খুব উপকৃত হব। আশা করি এইবার আমরা আলোর দেখছি, কারণ যেহেতু আবার কথাটা আমি দুবার সব বললাম, যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই আমাদের উত্তর দিনাজপুরে প্রশাসনিক বৈঠকে এসে এটাকে উদ্বোধন করে দিয়ে গেছেন, মানে কী বলবো, শিলান্যাস করে গেছেন। তো সেটা আমরা এবারে দেখছি, আলো দেখছি। হ্যাঁ, এখানে একটা ব্রিজের জন্য আমাদের খুব সমস্যা ছিল। তা এখন এই তো দেখতেছি মাপঝোপ হচ্ছে, বোর্ড লাগাইছে, ব্রিজটার কাজ নাকি স্টার্ট করে দিছে। তা এখনও মাল পড়ে নাই, শুনছি মাল পড়বে। তাই ব্রিজটা হলে আমাদের সুবিধা হবে। আমাদের স্কুলের ছাত্রগুলো খুব অসুবিধা ভোগ করতো, আমরাও অসুবিধা ভোগ করতাম। বর্ষার সময় আমাদের নৌকা দিয়ে যাতায়াত করতে হতো। কোনো দিন দেখা গেল যে নৌকা এপারে আসলোই না, হাওয়া ছেড়ে দিছে, মাঝি চালাইতে পারতেছে না, জল অনেক। তাহলে 2-3 ঘন্টা লেট করে আসতে হবে, নাহলে বরতলি দিয়ে বাগরোল শেরপুর দিয়ে ঘুরে আসতে হবে, নাহলে হামতাবাদ দিয়ে ঘুরে আসতে হবে। কিন্তু অনেকে আবার এর মধ্যে ভোটের চমক দেখছেন। গ্রামবাসীদের অপর একটি অংশের দাবি, সেতুর কাজ শুরু হচ্ছে এটা নতুন নয়, দীর্ঘ বছর থেকে হবে শোনা যাচ্ছে। ভোটের সময় আসলে কাজের বহর আরও বেড়ে যায়, প্রশাসনিক কর্মীরা আসা যাওয়া করেন, কিন্তু নির্বাচন পেরিয়ে গেলে কারও দেখা নেই। তাই যতক্ষণ না পর্যন্ত সেতুর জন্য নির্মাণ সামগ্রী না পড়ছে ততক্ষণ বিশ্বাস নেই। এবারে আবার ফলকও বসেছে, ভোটের পর সেই ফলক উঠে যাবে না তো, প্রশ্ন তুলছেন অনেকেই। এখান থেকে আজকে দীর্ঘদায়ী এই ইলেকশন আসলেই ব্রিজের আলোচনা হয়, যেই ইলেকশন চলে যায় এর কোনো খবর নাই। পরিষ্কার কথা, যতগুলো ইলেকশন আসতেছে আমরা আন্দোলন করে যাচ্ছি, ব্রিজ হয়েই যাচ্ছে, কত মাটি পরীক্ষা, কত কিছু আজ পর্যন্ত হয়েই যাচ্ছে, আজও কিচ্ছু হচ্ছে না। এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটার মধ্যে বিশ্বাসই নেই।
বহুবার এই ইলেকশন আসলেই হয়ে যায় ব্রিজ, আজও হয় নাই। এখনো তো মাপঝোপ হচ্ছে সব, এই এক বুঝে আগেও হয়েছে মাপঝোপ, তাও হয় নাই। তাহলে আপনারা কি বুঝবেন যে আপনি বললেন বলে হবে, কি বিশ্বাস আছে হবে? অসুবিধা মানে প্রচণ্ড অসুবিধা করতে করতে যারা বিগত 100 বছর 150 বছর থেকেও অসুবিধা। এখন তো মাপঝোক হচ্ছে, এর আগেও তো সয়েল টেস্ট হয়েছিল, মাপঝোক হচ্ছে, সয়েল টেস্ট হচ্ছে। এখন বাস্তবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমাদের বিশ্বাস নাই। এটা হলে তো আমরা তো মানে এখানে এই এলাকার মোটামুটি 50-60 হাজার লোকের উপকৃত। হ্যাঁ, চ্যানেল তো আমরা তো দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি। হ্যাঁ, সব চ্যানেলে মিডিয়ারা এসে আমাদের সাথে জড়িত ছিল। এখন দেখতেছি নদীর উপরে একটা বোর্ড লাগাইছে। এখন যতক্ষণ না কাজ হয় ততক্ষণ আমরা কি করব, ভরসা তো আমরা পাচ্ছি না। সামনেই লোকসভা ভোট, এবারে সত্যি সত্যি গ্রামবাসীদের ভাগ্যে সেতুর শিঁকে ছেড়ে কিনা সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বিয়ের 7 দিনের মাথায় নববধূকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা মেহেন্দি গ্রাম এলাকায়। আক্রান্ত মহিলা নাম বিউটি খাতুন। তার বাবার বাড়ি হেমতাবাদের নওদা পীরের হাট এলাকায়। মহিলা বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মহিলা জানিয়েছেন 1 মার্চ অনুষ্ঠান করে সামাজিক বিয়ে হয় তার মেহেন্দি গ্রামের বাসিন্দা মোবারক হোসেনের সঙ্গে। এরই মধ্যে শুরু হয় সাংসারিক অশান্তি। বিউটিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। স্বামী তাকে পছন্দ হয়নি, তাই অশান্তি, এমনটাই গ্রামবাসীদের থেকে জানতে পেরেছে ওই মহিলা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাপের বাড়ি হচ্ছে নওদা পীরের হাট, শ্বশুর বাড়ি হচ্ছে মেহেন্দি গ্রাম। কতদিন আগে বিয়ে হয়েছে? আমাদের স্ট্রিমও রয়েছে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে, আর সামাজিক বিয়ে হয়েছে 1 তারিখে মার্চের। মানে আমাদের বাড়ি বাবা মানে ডাক দিয়েছিল, কালকে আমাদের বাড়ি মানে অনুষ্ঠান ছিল, তো মঙ্গলবারের ছেলেটাকে মানে আমার স্বামীকে আর আমাকে ডাক দিয়ে গেছিল। তারপরে সন্ধ্যার টাইমে আমরা যাই, ওখানে পৌঁছলাম 7টা বাজতে বাজতে ছেলে ওখান থেকে মানে গায়েব হয়ে গেল। তারপর ছেলে বাড়িতে চলে এসছে। তারপর আমি খবর পেয়েছি, তো আমি বলছি যেহেতু আমার শ্বশুর বাড়ি ওখানে, তো আমি যাবই। তো আমি ওখানে গেলাম কালকে আমি যাই দুপুরবেলায়, আমাকে মারধর করতে চালু করে দিয়েছে। তারপরে মানে বিকাল অবধি আছেই, মানে তারপর ছেলেটা আসে, মানে ছেলেটা আমাকে মারতে যাচ্ছিল, গলায় না কোথায় যায় না, তারপর এখানে লেগে গেছিল। তারপর আমার একটা তালোয়ারের মতো ছিল, আমি দেখিনি অতটা। তারপরে যখন আমি মানে অজ্ঞান হয়ে গেছিলাম, তারপরে অজ্ঞান যখন ফিরলাম তখন ছেলে ওখানে নেই, সবাই ছিল। তারপরে আমি ওখান থেকে ভাগে চলে আসছিলাম, মানে সবাই মানে একটু ইয়ে হয়ে গেছিলো। তারপরে আমি চলে আসলাম। এখন ছেলে বলছে, আমার সামনে তো মানে আমার স্বামী বলছে না যে আমার পছন্দ নাই, গ্রামের লোকগুলা বলছে মানে তোকে পছন্দ করেনি। তো আমি ওর মুখ থেকে শুনবো না, আর ওকে মানে সাইডে করে দিয়েছে। এখনো আমার ফোনে এখনো ফোন নাই, ওর সাথে দেখা নাই। মানে কাল থেকে এরকম ঘটনা হয়ে গেছে, এখনো ফোন কেউ করেনি। সবাই মানে আমার স্বামী, শ্বশুর, শাশুড়, কাকা শ্বশুর, কাকিয়া সেগুলো মানে গ্রামের লোকগুলা থাক, তোমাকে পছন্দ করেনি, পছন্দ না করে তুমি ছেলেটাকে ছেড়ে দাও আপোষে, হ্যান ত্যান। আমাকে মানে ডাইরেক্টলি বলছে তুমি ছেলেটাকে ছেড়ে এখান থেকে চলে যাও। মানে এটা বলছে না যে তোমার বাবা কি গার্জেন কাউকে ডাক দাও তারপরে ছাড়াছাড়ি হবে, এটা না। আমাকে বলছে তুমি নিজে এখানে ছেড়ে যে আমি ওকে ছেড়ে দেবো, তুমি চলে যাও। না না, এরকম না। ছেলেটা নিজের মর্জি মতোই আমাকে বিয়ে করেছে। হ্যাঁ, দেখাশোনা করেই বিয়ে হয়েছে। এখন আমি চাচ্ছি ছেলের শাস্তি যাচ্ছে, আর কিছু না। আমার শহর রায়গঞ্জে এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।